আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি শামসুল তালুকদার। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। যুক্তরাজ্যে আগামী অক্টোবর মাস থেকে গ্যাস এবং বিদ্যুতের বিল আরও বৃদ্ধি পাচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে স্পিকার আহবাব হোসেনকে সম্বর্ধনা প্রদান এবং অস্ট্রেলিয়াকে টানা তৃতীয় টি-20 ম্যাচে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় প্রসঙ্গ। 2 ম্যাচ বাকি রেখেই সিরিজ বাংলাদেশের। তৃতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 10 রানে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ, তাও আবার 2 ম্যাচ বাকি রেখেই। বিস্তারিত দেখুন রিপোর্টে। এ জয় আগের 2 ম্যাচেরই ধারাবাহিকতা। অস্ট্রেলিয়ার অজেয় রূপ উধাও হয়েছে আগেই, সেটা এই দিন দেখা দিল সিরিজ নিশ্চিত করার জয়ে। 2 ম্যাচ আগে ওয়েটদের এই হারে বাংলাদেশ দাঁড়িয়ে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার সামনে। পুরো কৃতিত্ব স্বাগতিক বোলারদের। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে 127 রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে অজিরা স্বপ্ন দেখছিল জয়ের। বেন ও মার্শের 63 রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার জোগাড় রিয়াদদের। সেখান থেকে সাকিবের এই বলে গুরুত্বপূর্ণ জুটি ভাঙন, সে ভাঙন রোধ করতে পারেনি কেউ। শরীফুল যখন 50 করা মার্শকে আউট করে দেন, তখন ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে অস্ট্রেলিয়া। তবে সবচেয়ে বড় কৃতিত্ব মুস্তাফিজের। শেষ 2 ওভারে সম্ভব 23 রানের লক্ষ্যটা কঠিন করে তোলেন মাত্র 1 রান দিয়ে। উইকেটহীন হলেও 4 ওভারে রান দিয়েছেন মাত্র 9। শেষ ওভারে মাহাদি একটু খরচই হলেও 10 রানে জয় পেয়েছে বাংলাদেশ। কম স্কোর পাহারা দিয়ে এই জয় এক নতুন রেকর্ডও। সবচেয়ে বড় কথা, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে এটাই প্রথম কোনো টি-20 সিরিজ জয় স্বাগতিকদের। বোলারদের সাফল্যে অবশ্য ম্লান হয়েছে ব্যাটসম্যানরা আরও একবার। টস জিতে বৃষ্টিতে বিলম্বিত ম্যাচে ওপেনাররা এদিনও ব্যর্থ। আফিফ, সাকিব ও নুরুলরা অসময়ে আউট না হলে স্কোরটা আরও বড় হতে পারত স্বাগতিকদের। অধিনায়ক হিসেবে রিয়াদের প্রথম 50তে লড়াই করার মতো পুঁজি পেয়েছে যদিও বাংলাদেশ, কিন্তু এমন ব্যাটিংয়ে দৈনিকার প্রতিরোধ কতটাই বা করা যায়। দিন শেষে বোলাররা তাই আবারও স্পটলাইটে। বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত, তারপরও বড় খুঁতটা স্বাগতিক ব্যাটসম্যানদের টানা 3 ইনিংসে প্রত্যাশিত পারফরমেন্স না করায়। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এবার ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যে আগামী অক্টোবর মাসে গ্যাস এবং বিদ্যুতের বিল আরও বৃদ্ধি পাচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এতে লক্ষ লক্ষ বাসাবাড়ির গ্যাস ও বিদ্যুৎ বিল বৃদ্ধি পাবে। সম্প্রতি গ্যাস এবং বিদ্যুৎ বিল শতকরা 40% বৃদ্ধি করেছে ইংল্যান্ডের অথরিটি বোর্ড। অফজেমের তথ্য অনুযায়ী বর্তমানে ক্যাপ হিসেবে বিল বৃদ্ধি পেলে প্রতিটি হাউজিং হোল্ডের বিল হবে 139 পাউন্ড, যা গত বছর 2020 সালে ছিল 84 পাউন্ড। অফজেমের প্রধান নির্বাহী বিবিসিকে জানিয়েছেন, সব জ্বালানির রেকর্ড মূল্য বৃদ্ধির কারণে গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে। তিনি কাস্টমারদের সবচেয়ে ভালো ট্যারিফ থেকে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের নেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া কোম্পানি সুইচিং করেও বিল সাশ্রয় করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। তবে বিভিন্ন চ্যারিটি সংগঠন সতর্ক করেছে, ইউনিভার্সাল ক্রেডিটের উপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য এটি কঠিন হবে, কারণ আগামী অক্টোবরে ইউনিভার্সাল ক্রেডিটের অতিরিক্ত 20 পাউন্ড প্রদান বন্ধ হয়ে যাচ্ছে। In the market as a whole, in the retail market as a whole, are around zero. They're slightly less than zero. So this is making sure that customers only pay a fair price for their energy. Are you really expecting us to believe that energy firms are less able to foot the bill here than hard-up families? So what we are saying is that families should pay only a fair price for their energy. We don't want to go back to the bad old days where companies charged unfair profits. And we take £1 billion out of this market every year in supplier profit and put it back into the pockets of customers. 101 ক্লাব এবং ইউকে বিসিসিআই দুটি সংগঠন একটি নেটওয়ার্কের মাধ্যমে ইয়াঙ্গার ও সিনিয়র জেনারেশনের সম্মিলিত প্রচেষ্টায় বিজনেস ডেভেলপমেন্ট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রয়াসে বৃহস্পতিবার চিংওয়েলের উইলস্টন ম্যানর গলফ ক্লাবে আয়োজন করে নেটওয়ার্কিং লঞ্চ ইভেন্ট। এ নিয়ে বিস্তারিত মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে।
নতুন ও প্রবীণ প্রজন্ম সম্মিলিতভাবে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায়িক উন্নয়ন ও সামাজিক গঠনমূলক কাজে সহযোগিতা করার প্রয়াসে 101 ক্লাব এবং ইউকে বিসিসিআই এর দুইটি সংগঠন বৃহস্পতিবার একটি নেটওয়ার্কিং লাঞ্চে একত্রিত হয় এক ছাদের নিচে। অনুষ্ঠানটির হোস্টিংয়ে ছিলেন ইউকে বিসিসিআই এর ফাইন্যান্স ডাইরেক্টর কামরু আলী। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যানি ওয়ারফের ডিরেক্টর এবং 101 ক্লাবের ফাউন্ডার জাকির খান। আমি কামরু আলী, আমি ইউকে বিসিসিআই ফাইন্যান্স ডাইরেক্টর আর অলসো মেম্বার অফ দি 101 ক্লাব। সো আজকে আমি হোস্ট করতেছি যে দুই অর্গানাইজেশন মিলিয়ে আমরা একটা নেটওয়ার্কিং ইভেন্ট করছি। সো ওয়ার আমাদের যে 101 ক্লাব একটু ইয়াঙ্গার যারা সবাই মিট করতেছে ইউকে বিসিসিআই সিনিয়র ডাইরেক্টর যারা। আজকের আসলে আয়োজনটা হয়েছে নেটওয়ার্কিং লাঞ্চ বিটুইন ইউকে বিসিসিআই অ্যান্ড 101 ক্লাব। দুইটা আমাদের এই prominent business organization. আমরা নেটওয়ার্ক করলাম between the younger generation and the senior generation, and the idea really got to create a networking partnership that আমরা এখন আসলে কাজ করতে পারি, বিজনেস রিলেটেড আমরা ইনফরমেশন শেয়ার করতে পারি। ওই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন। তিনি এই প্রকল্পটিকে সাধুবাদ জানান এবং প্রকল্পটিতে মহিলাদেরও অংশগ্রহণ কামনা করেন। It's a pleasure to be at the 101 Club event at a beautiful venue in Chigwell, and I'm really happy to see some of the creams of our community got together to do some really good projects and bring some really good projects for our community. What I would obviously request, that I have requested at my speech, that I would like to see more women's involved in this club, and I'm also very glad to see UKBCCI's representation at today's event. I hope they will do what they're planning, and I wish them a very successful journey on behalf of NTV family. ওই সময় নেটওয়ার্কিং ইভেন্টটিতে আরও যারা উপস্থিত ছিলেন ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট নজমুল ইসলাম নুরু, ইউকে বিসিসিআই এর সাবেক সভাপতি বজলুর রশিদ MBE, ইউকে বিসিসিআই এর লন্ডন রিজনাল প্রেসিডেন্ট অলি খান, ইউকে বিসিসিআই এর ডাইরেক্টর ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস সহ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ীরা। ইউকে বিসিসিআই এবং আজকে 101 ক্লাবের যে নেটওয়ার্কিং হয়েছে এটা আজকে প্রথমেই, এবং এটা আজকে যারা ইয়াং জেনারেশন যাদেরকে সাথে মেলার পরে দেখলাম যে they are really inactive and they are dynamic, and in future we can work together with them. অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে হোস্ট হলো আমাদের ইউকে বিসিসিআই ডাইরেক্টর কামরু আলী, and he actually belongs to UK BCCI as well as 101 Club. তো অ্যাকচুয়ালি আমাদের এখানে ছিল UK BCCI actually hosted the event of networking with the 101 Club. 101 ক্লাবের সাথে আমাদের এই প্রথম নেটওয়ার্কিং হলো, আমরা খুবই ইমপ্রেসড, কারণ হলো যে তারা যারা এখানে সবাই very successful. It's a fantastic gathering today, and we've been networking amongst the business and get to know each other. মোহাম্মদ নাসরুজ্জামান, NTV ইউরোপ নিউজ, লন্ডন। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের দুইবারের নির্বাচিত স্পিকার কাউন্সিলর আহবাব হোসেনকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার টাওয়ার হ্যামলেট কাউন্সিলের হলরুমে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে কাউন্সিলের কর্মকর্তা ছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার কয়েস আহমেদ রোহেল। লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের বেতনাল গ্রিন ওয়ার্ডের লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর আহবাব হোসেন দ্বিতীয়বার টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার নির্বাচিত হওয়ায় কাউন্সিলের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাউন্সিলর সাবিনা আক্তার এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিক্স, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং জিএলএ মেম্বার উমেশ দেশাই। সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, স্পিকার আহবাব হোসেন মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে থাকেন এবং সর্বক্ষেত্রে সততা ও দায়বদ্ধতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিলিং এসেছি। আমাদের অনারেবল যে স্পিকার অফ টাওয়ার হ্যামলেট ফার্স্ট সিটিজেন, আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি গর্ব আহবাব হোসেন দুইবার স্পিকার হিসেবে যিনি উনি নির্বাচিত হয়েছেন এবং কাউন্সিলর হিসেবে অত্যন্ত সফল ছিলেন। কাজে আমি আহবাব ভাইকে ট্রিবিউট প্লে করছি।
টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিক্স বলেন, স্পিকার আহবাব হোসেন মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, He's a good and humble man who has done good work in the community of the borough, and I'm really proud that he's here. He's the right man, and we're pleased to be holding this celebration in his honour this evening. সংবর্ধিত কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন বলেন, আমি কৃতজ্ঞ সবার সহযোগিতা ও আন্তরিকতার জন্য। তিনি বলেন, আমি কমিউনিটির জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি। আমরা কমিউনিটির জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি। আমাদের কোনো নির্দিষ্ট গণ্ডি নাই, আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। এইটাই রাজনীতির মূল মন্ত্র। সুতরাং এজ এ স্পিকার আমি চেষ্টা করতেছি টাউন হ্যামলেটসকে প্রমোট করার জন্য, কমিউনিটি গেট টুগেদার করার জন্য, একসাথে মিলে কাজ করার জন্য। এই হলো আমার আসল উদ্দেশ্য। আজকে এই রিসেপশন যারা এখানে এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ। কয়েস আহমেদ রুহেল, NTV ইউরোপ, লন্ডন। ব্রিটেনে করোনায় গত 24 ঘন্টায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 31,808 জন। গতকাল ছিল 30,215 জন। বুধবার এ সংখ্যা ছিল 29,312 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 60,14,389 জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 5,498 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যুর রেকর্ড হয়েছে 92 জনের। গতকাল ছিল 86 জন, বুধবার ছিল 119 জন। মোট মৃত্যুর সংখ্যা 1,30,178 জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4,69,61,830 জন। উভয় ডোজ নিয়েছেন 3,90,47,529 জন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ফেসবুক গ্রুপ UK 93, SSC ব্যাচ ও ইউরোপ 93 নামক দুইটি অনলাইন গ্রুপ সদস্যদের যৌথ উদ্যোগে UK ও ইউরোপের বসবাসরত দুইটি ফেসবুক গ্রুপের SSC 93 ব্যাচের বন্ধুদের একত্রিত করার লক্ষ্যে বুধবার পূর্ব লন্ডনের ইস্ট হ্যামের একটি হলরুমে আয়োজন করা হয় এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। তুমুল বাহার এবং আজিমুদ্দিনের যৌথ পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কামাল আহমেদ সিদ্দিকী। এ সময় অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে দুই গ্রুপের অ্যাডমিন প্যানেল সহ গ্রুপের সকল বন্ধু মহল ও তাদের পরিবার পরিজন। বিভিন্ন সঙ্গীত শিল্পীর সুরের মূর্ছনায় সৃষ্টি হয়েছিল এক আনন্দমুখর পরিবেশ। বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জবিউল্লাহ তিলক, বুলন আহমেদ, আব্দুল মান্নান, নাসিরুদ্দিন সহ আরও অনেকেই। ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে আমাদের ইউকেতে, যে UK 93 SSC ব্যাচ অ্যান্ড ইউরোপ 93 থেকে। দূর থেকে যায় বন্ধুরা যারা আসছো তাদের অশেষ অশেষ ধন্যবাদ। ইউরোপ এবং UK 93 সমস্ত বন্ধুরা আজকে আমরা ঈদ পুনর্মিলন উপলক্ষে একত্রিত হতে পেরেছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা। সামাজিক সংগঠন লন্ডন সমিতি UK এবং বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের যৌথ উদ্যোগে মঙ্গলবার সংগঠনের সকল সদস্যদের পরিবার পরিজন নিয়ে যাত্রা শুরু হয় সমুদ্র বিলাস ভ্রমণে। সকাল 10টায় পূর্ব লন্ডন থেকে যাত্রা শুরু হয় মরগেট সি বিচের উদ্দেশ্যে। অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রায় 100 জন যাত্রী দুটি বাস যোগে আনুমানিক দুপুর 12টায় পৌঁছেন তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। গ্রীষ্মের এই রৌদ্রতাপে সমুদ্র হিম শীতল হাওয়ায় সকলের ক্লান্তি মুছে দিয়ে সকলে মেতে ওঠেন আনন্দ ও উল্লাসে। মধ্যাহ্নভোজের পর শুরু হয় খেলার পর্ব এবং বড় ছোট সকলেই অংশ নেয় এই খেলায়। পরিশেষে সকলের উপস্থিতিতে শুরু হয় রাফেল ড্র। এই আনন্দ ভ্রমণকে সার্থক করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন প্রিন্স উদ্দিন, শামীম শেখ, MD রোমান, MD সারওয়ার আলম, MD মোস্তাফা সরকার, কামরুজ্জামান সরকার এবং কামাল হোসেন প্রমুখ। জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আমাদের জার্মান প্রতিনিধি হাবিবুল্লাহ আল বাহার জানিয়েছেন, অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার NDCর সভাপতিত্বে এবং দূতাবাসের দ্বিতীয় সচিব খালিদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনা করেন দূতাবাসের মিনিস্টার M মুর্শিদুল হক খান।
কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুল হক খান সহ অনেকেই। আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি যুদ্ধকালীন শেখ কামালের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ক্রীড়া সংস্কৃতির সব ক্ষেত্রেই অবদান রেখেছেন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে বাংলাদেশ সহ অন্যান্য প্রসঙ্গ। গ্রামের মানুষকে করোনা টিকার আওতায় আনতে আগামীকাল শনিবার থেকে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে 6 দিনব্যাপী টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের 32 লাখ মানুষকে টিকা দেয়া হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। 7ই আগস্ট থেকে এক সপ্তাহের ক্যাম্পেইনে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে 14,000 কেন্দ্রের মাধ্যমে 18 বছর বা তার বেশি বয়সী 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত 4,600 ইউনিয়ন, 1,054টি পৌরসভা ও সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে এই টিকা দেয়া হচ্ছে। 7ই আগস্ট সব ইউনিয়ন, 8 ও 9ই আগস্ট ইউনিয়নের নিয়মিত কেন্দ্রের পাশাপাশি পৌরসভার বাদ পড়া ওয়ার্ড ও প্রত্যন্ত অঞ্চল এবং 10 থেকে 12ই আগস্ট রোহিঙ্গা জনগোষ্ঠীর বয়স্কদের টিকা দেয়া হবে। ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মূলত নিম্নোক্ত জনগোষ্ঠীকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনতে যাচ্ছি। 1 নম্বর 25 বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, 2 নম্বর অগ্রাধিকার ভিত্তিতে 50 বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীগণ, 3 নম্বর দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী। 7 থেকে 12 পর্যন্ত আমি একটা প্ল্যান আপনাদেরকে দিয়েছি। ইন অ্যান্ড অ্যারাউন্ড 32 লক্ষ, 32 lakhs। তিনি আরও জানান, এ পর্যন্ত 1,99,000-এর বেশি মানুষ টিকার প্রথম ডোজ এবং 44 লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন। গত 10 দিনেই টিকা নিয়েছেন 30 লাখ মানুষ। টিকা গ্রহণের সংখ্যা বাড়লে করোনা সংক্রমণ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি যে যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই তাহলে পরে মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্য আমরা অনেক আলোচনা করে তারপরে আমরা এটা ঠিক করেছি যে এটা 25 বছর হবে। ক্যাম্পেইনের পাশাপাশি 7 থেকে 9ই আগস্ট সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। কম ছিল। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শুক্রবারও রাজধানীর বিভিন্ন করোনা হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত রয়েছে। বেশিরভাগ হাসপাতালগুলোতে রোগী ধারণ ক্ষমতার বেশি করোনা রোগী ভর্তি রয়েছেন। সংকটাপন্ন রোগী ভর্তির জন্য অনেকে এক হাসপাতাল থেকে ঘুরছেন অন্য হাসপাতালে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে সাধারণ বেড এবং আইসিইউ খালি নেই। সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে আসা রোগীদের এখানে অপেক্ষা করতে দেখা গেছে। এখানে শয্যা খালি না থাকায় নতুন কোনো রোগী ভর্তি করতে দেখা যায়নি। আইসিইউ সংখ্যা আমি মনে করি যে বাড়ানো উচিত, মাত্র 10টা, যার জন্য প্রতিটা বেডের পিছনে এরকম 10টা, 20টা, 50টা পর্যন্ত লাইন ধরে আছে। প্রথমে কুর্মিটোলায় ভর্তি করাইছি ওনাকে, পরে ওইখান থেকে ওনার যখন অবস্থা খারাপ হয়েছে হওয়ার পরে বলা হয়েছে আর কি ওইখানে আইসিইউ নেই। পরে এখানে অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে এখানে ম্যানেজ করছি একটা। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা হাসপাতালের চিত্র ভিন্ন। এখানে সাধারণ বেডের পাশাপাশি আইসিইউর পরিমাণ বেশি থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত রোগীর ভিড় বেশি। হাসপাতালের সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রোগীর স্বজনরা। বর্তমান রোগী এখন অবস্থা ভালো। আমরা আসছিলাম হলো ইসলাম ব্যাংক হাসপাতাল থেকে, এখানে নিয়ে আসছিলাম কালকে ভর্তি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালো। কি মানে ডাক্তারদের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে তাদেরকে খুঁজতে হয়, একটার পর একটা বলতে হয়। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া রোগীর সংখ্যাও কম নয়। আসার পরে অক্সিজেন দিল, দেখার পরে দেখলো যে ভালো, তো অক্সিজেন খুলে ফেলাইলো, এখন কোনো সমস্যা নাই, বাসায় নিয়ে যান। রোগী যা আছে আপাতত সিট নাই, তবে আমরা চেষ্টা করতেছি আপনার প্রয়োজনে গাড়িতে ওয়েটিংয়ে থাকেন। এদিকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালের সামনে ভর্তির জন্য অ্যাম্বুলেন্সে অনেক রোগীকে অপেক্ষা করতে দেখা গেছে মহাখালী করোনা হাসপাতালের সামনে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
আফগানিস্তানে প্রাদেশিক একটি রাজধানীর দখল নিয়েছে তালেবান। দেশের দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জো তালেবানের দখলে চলে গেছে বলে জানিয়েছে পুলিশের এক মুখপাত্র। তিনি জানান, সরকারের কাছ থেকে যথেষ্ট লোকবল না পাওয়ার কারণে জারাঞ্জের পতন হয়েছে। যুক্তরাষ্ট্র গত বছর মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তালেবানের সঙ্গে চুক্তি করার পর আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই প্রথম একটি প্রাদেশিক রাজধানী তালেবান জঙ্গিদের দখলে এলো। স্থানীয় এক আফগান কর্মকর্তা বলেছেন, তালেবান যোদ্ধারা প্রাদেশিক গভর্নরের কার্যালয়, পুলিশ সদর দপ্তর এবং ইরান সীমান্তের কাছে একটি ছাউনি দখলে নিয়েছে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে আগামী অক্টোবর মাস থেকে গ্যাস এবং বিদ্যুতের বিল আরও বৃদ্ধি পাচ্ছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে স্পিকার আহবাব হোসেনকে সম্বর্ধনা প্রদান। এবং অস্ট্রেলিয়াকে টানা তৃতীয় টি-20 ম্যাচে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।